প্রিয় শ্রোতা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে শুরু করছি পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তরের আজকের আয়োজন। পলিথিন এবং প্লাস্টিক বর্জ্য পরিবেশ বান্ধব সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে ফেলা হয় না। এই বর্জ্য পরিবেশ ব্যাপক ক্ষতি করছে। আমাদের দেশে জলজ পরিবেশের প্লাস্টিক দূষণের প্রভাব দিন দিন বেড়েই যাচ্ছে। প্লাস্টিক বর্জ্যের অর্ধেকই সরাসরি পানিতে বা নিচু ভূমিতে ফেলা হয়। ফলে নদীর পানি দূষিত হয়ে জলজ সম্পদের উপর ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। বাংলাদেশের প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা মাছসহ নানা প্রাণীর দেহে প্রবেশ করতে দেখা গেছে। প্লাস্টিক দূষণ যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে তা দেশের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। মাছের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, মাছের গুণগত মানের উৎপাদন বৃদ্ধি, মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ হতে হবে আমাদের সকলকে। আয়োজনের শুরুতেই সবুজ বাংলা পর্বে নদী দূষণের কারণে মাছের ক্ষতিকর প্রভাব এ সম্পর্কে সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা শুনব। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। তার সাথে আজকে আমরা কথা বলবো নদী দূষণের কারণে মাছের ক্ষতিকর প্রভাব এ বিষয়টি নিয়ে। স্বাগত আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু এই নদী দূষণের মাত্রা এত বেড়ে গেছে যে আসলে এখন আমাদের কাছে সবকিছুই কেমন হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই না? জি, অবশ্যই। এটা তো এখন সবাই জানে যে আসলে বাংলাদেশে আসলে নদীগুলো, আর আমরা যারা ঢাকা শহরে থাকি তারা নদীগুলোকে কিভাবে দূষিত হয়েছে, তো এটা নদীর আশেপাশ দিয়ে গেলেই বোঝা যায়। আচ্ছা, তো এই নদী দূষণের কারণটা কি এবং কি কি দূষণগুলোর মধ্যে কি কি আমরা যদিও জানি, আজকে আরো একটু জানবো। নদী দূষণের যদি আপনি কারণের কথা বলেন, তাহলে আসলে এই নদী দূষণের কারণের পেছনে মূলত দায়ী তো আমরাই। আমরা আমাদের আসলে যেই অপ্রয়োজনীয় যেই বর্জ্য আছে, আমরা এই নদীটাকে ডাস্টবিন মনে করছি। তাতে ডাস্টবিন মনে করে আমার যত ময়লা আবর্জনা যা কিছু আছে সেটা কিন্তু আমি নদীতে ফেলছি। তার মানে আমি এই অপরিকল্পিত নগরায়ন যেটা বলছি, নগরায়নের পাশাপাশি এইটাকে কিন্তু আমি আসলে ম্যানেজ করতে পারছি না। এটার সকল বজ্র আমি কিন্তু ডাস্টবিনের মতো করে নদীতে ফেলছি। তার কারণেই কিন্তু আমার এই নদীগুলো কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। আচ্ছা, নদী দূষণের ক্ষেত্রে পরিবেশের তো মারাত্মক বিপর্যয় ঘটে, কিন্তু মাছের যে একটা ক্ষতি হয় সেটা নিয়ে একটু জানবো। নদীতে তো আমরা জানি যে আমাদের আসলে আদিকাল থেকেই এই নদীর সাথে মানুষের সংস্কৃতি জড়িত, নদীর সাথে অনেক জেলে জড়িত, মাছ জড়িত। আমরা নদী থেকে বিশুদ্ধ বা ভালো মাছ খেয়ে থাকি। তো এই যে বিষয় দূষণ হলে তো আসলে এই মাছটাও দূষণ হবে, যে এটার সাথে আরও অনেক কিছু জড়িত। এই নদীর সাথে মানুষের সংস্কৃতি জড়িত, এই নদীর সাথে মানুষের জীবন জীবিকা জড়িত। তার মানে আপনি এই নদী দূষণ করলে এটার মধ্যে যেই ধরনের মাছের উৎপাদন হওয়ার কথা এটা কিন্তু কমে যাবে। এতে করে এই নদীর উপর যারা নির্ভরশীল, যেই জাতিটা বা যেই মানুষগুলো নির্ভরশীল, তারা কিন্তু তারা জীবিকা হারাবে। এর পাশাপাশি আমাদের একটা বড় অংশের মানুষ ইলিশের উপর নির্ভরশীল। এই নদীতে যেই পরিমাণ ইলিশ ধরতে পারা যায়, তখন দিন যত যাচ্ছে আপনার এই দূষণের কারণে কিন্তু উৎপাদন কমে যাচ্ছে। কারণ 2017 সালে ইলিশকে জিআই পণ্য হিসেবে বলা হয়েছে এবং ধারণা করা হয় সারা পৃথিবীতে যেই পরিমাণ ইলিশ পাওয়া যায় তার 86% ইলিশ বাংলাদেশে পাওয়া যায়। এখন বিষয় হচ্ছে, এই আপনি যদি নদীটা দূষণ করেন বা নদীর পানি যদি দূষিত থাকে, তাহলে এই জায়গায় কিন্তু মাছটা আসবে না। এই মাছটা কিন্তু সাগর থেকে আমার নদীতে আসছে। তো এখন কিন্তু যদি আপনি দেখবেন বিভিন্ন গবেষণায় আসলে দেখা গিয়েছে যে এটার মধ্যে যে অক্সিজেন পাওয়া যায়, এই অক্সিজেনের মাত্রাটা কিন্তু কমে যাচ্ছে। যেই জায়গায় অক্সিজেনের মাত্রাটা 6-7 ছিল, এটা 3-এর নিচে নেমে আসছে। তাতে করে এই নদীতে যে মাছগুলো থাকতো, এই মাছগুলো সাধারণত দিন দিন হারিয়ে যাচ্ছে। আপনি নিজেও দেখবেন যে আমাদের আশেপাশে যেই সকল বাজারে দেশীয় যে মাছগুলো পাওয়া যেত সেগুলো কিন্তু দিন দিন কমে যাচ্ছে। নদীর মাছটা কমে যে এখন কিন্তু এটা চাষের মাছ কিন্তু বেশি আসছে। এই ক্ষেত্রে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এই যে দূষণ হওয়ার কারণে সাগর থেকে যে ইলিশটা আসতো, এই ইলিশটা কিন্তু আসছে না। এতে করে যে 15 থেকে 20 লক্ষ মানুষ এটার উপর জড়িত, তারা কিন্তু এই মাছটা হারাচ্ছে। আচ্ছা, দূষণের অন্যতম একটা কারণ হচ্ছে প্লাস্টিক, এটা আমরা সকলেই জানি। তো এই প্লাস্টিক বর্জ্যে মাছের উপর প্রভাবটা কেমন? এটা একটা নতুন একটা চিন্তার বিষয়, যে আসলে যে এই প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটা সরাসরি আমি নদীতে ফেলছি, যার জন্য এটা মাইক্রোপ্লাস্টিক হয়ে এটা মাছের শরীরে যাচ্ছে। এখন আমার জন্য উদ্বেগের বিষয় হচ্ছে, আমি যখন এটা খেতে যাব, তখন আমি যদি এই প্লাস্টিক খাই তাহলে আমার ক্ষতি হবে। এইটাই হচ্ছে আমার উদ্বেগের কারণ কি, মাছ যদি প্লাস্টিক খায়, আলটিমেটলি ওই প্লাস্টিকটা আমার শরীরে আসছে। আচ্ছা, সেক্ষেত্রে প্লাস্টিকের জালে
নদী এবং মাছের দুটোর মধ্যেই কি একটা প্রভাব বিস্তার করছে? যেটা হচ্ছে আমরা আসলে বলছিলাম সমুদ্রে যেই প্লাস্টিক বজ্র রয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান বিশ্বে হচ্ছে 10ম, এবং আরেকটা বড় অংশের এই দূষণ করছে আমাদের যারা এই মাছটা ধরতে যাচ্ছে। এর একটা কারণ হচ্ছে সে যখন মাছটা ধরতে যাচ্ছে জাল দিয়ে তার এই ছেঁড়া জালটা কিন্তু সে ফেলে দিচ্ছে। এতে করে আমার শুধু মাছ যে ওটার থেকে আটকে মারা যাচ্ছে সেটা না, এই সাগরের বা নদীর ছেঁড়া যে অংশটা। জি সেরা অংশটা বা সেরা জালটা এটা কিন্তু কচ্ছপ বা বিভিন্ন ধরনের ডলফিন বা এই ধরনের যেই প্রাণীগুলো রয়েছে তাদের শরীরে আটকে যেয়ে কিন্তু তারা মারা যাচ্ছে। এতে করে আমার কিন্তু নদীর ইকোসিস্টেমটা নষ্ট হচ্ছে। আচ্ছা, এত দূষণ, আইন আছে তো নাকি? জি অবশ্যই আইন আছে, আমার দেশে তো অনেক ধরনের আইনই আছে। সেটা একটু জানবো। তো এই জায়গায় আসলে নদী দূষণের জন্য যে আইনটা রয়েছে, আপনাকে 5 বছরের সরাসরি আপনি যদি দখল করেন বা দূষণ করেন 5 বছরের সরাসরি জেল দিতে পারবে, এর পাশাপাশি দেখা যাচ্ছে 50,000 টাকা জরিমানা করতে পারবে বা উভয় দণ্ডে কিন্তু দণ্ডিত করতে পারবে। আবার আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি কোনো একটা স্থাপনা করে ফেলেন নদীর মধ্যে, এটা সরকারি কর্তৃপক্ষ যে কোনো সময় এটা ভেঙে দিতে পারবে। আবার এই ভেঙে দেওয়ার জন্য তার কোনো ক্ষয়ক্ষতি দিতে হবে না। আমরা জানি যে বিভিন্ন ধরনের রাস্তাঘাট হলে কিন্তু আমরা একটা ক্ষতিপূরণ দেই, কিন্তু নদীর জায়গা যদি কেউ দখল করে যদি এটা তৈরি করে তাহলে তার এই ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন হবে না। আচ্ছা, নদী হচ্ছে আমাদের সম্পদ, আমাদেরকেই সচেতন হতে হবে নদীকে বাঁচাতে চাইলে। আমরা যদি বাঁচতে চাই, আপনার মুখ থেকে একটু শুনি। জি আমি আসলে বলবো কি এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। আমার নদীটা আমার শহরের মধ্যে দিয়ে যদি একটা নদী যায়, নদীটা আমার শহরের সৌন্দর্যটা বৃদ্ধি করে, তাহলে এই শহরের সৌন্দর্য উন্নয়নের জন্য এই নদী দরকার, আশেপাশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নদী দরকার, দূষণমুক্ত মাছ পাওয়ার জন্য আমার নদী দরকার, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের এই দূষণ থেকে নদীকে বাঁচানো সম্ভব। অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের সাথে যারা যুক্ত ছিলেন অনেকে উপকৃত হয়েছেন আজকের আলোচনা থেকে। ধন্যবাদ। আপনারা শুনছেন পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রম থেকে। শিল্প বর্জ্যে নদীনালা খালবিল দূষিত হওয়ায় মাছ উৎপাদন কমে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য শিল্পের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি প্রতিটি মানুষের পুষ্টি বৃদ্ধিতে মাছেরও বিকল্প নেই। তাই আসুন পরিবেশ রক্ষার্থে সবাই সচেতন হই। নদী দূষণ রোধে করণীয় নিয়ে সচেতনতামূলক গান শুনতে এবারে। নদীগুলো মায়ের মতো প্রাণ দিয়ে যায়, আমরা কি পারবো না তাকে বাঁচিয়ে রাখতে হয়। নদীগুলো মায়ের মতো প্রাণ দিয়ে যায়, আমরা কি পারবো না তাকে বাঁচিয়ে রাখতে হয়। নদী বাঁচলে প্রাণ বাঁচে, সবুজ হবে মাঠ, নদীর ঢেউয়ে জীবন ফিরবে, হাসবে সবার পাট। চলো সবাই শপথ করি, নদীটাকে বাঁচাবো, এই পৃথিবী সুরক্ষিত রেখে ভবিষ্যৎ সাজাবো। চলো সবাই শপথ করি, নদীটাকে বাঁচাবো, এই পৃথিবী সুরক্ষিত রেখে ভবিষ্যৎ সাজাবো, এই পৃথিবী সুরক্ষিত রেখে ভবিষ্যৎ সাজাবো। কৃষিজীবী ভাই বোনেরা, এবার যে বিদায় নিতে হবে, আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠানটি গ্রন্থন উপস্থাপনায় ছিলাম তানিয়া পারভিন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, আর সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মৃন্ময় মণ্ডল তুষার। আজকের এই অনুষ্ঠান পুনরায় শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল ব্রাউজ করুন।